আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, বঙ্গে ভোটের দামামা, সরগরম রাজ্য ও রাজনীতি। দেশের প্রথম মহিলা নির্বাচন প্রার্থী এক কৃতি বাঙালি। গত রবিবার পশ্চিমবঙ্গে 2 দফায় ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে একে একে প্রার্থীদের নাম ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল। তৃণমূল ইতিমধ্যেই 291টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি এবং বামেরা। শুরু হয়েছে প্রচার, তবে তার সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসছে উত্তেজনার খবরও। ভোট ময়দানে কার পাল্লা কত ভারী, কে কোন স্ট্র্যাটেজিতে করতে চলেছে বাজিমাত, খুঁজে দেখব আজ বিস্তারিত প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের সপ্তদশ বিধানসভার মেয়াদ আগামী 7ই মে শেষ হতে চলেছে। তার আগেই রাজ্যের 294টি আসনে হতে হবে ভোট। ইতিমধ্যেই ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ভোট হচ্ছে 23 এপ্রিল এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল। অন্য সব রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলের মতোই পশ্চিমবঙ্গের ভোট গণনা হবে 4 মে। রাজ্যের শাসক দল নির্বাচনী ইস্তেহার প্রকাশ করে ফেললেও ঈদের পরই প্রচারে নামছে তারা। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন একগুচ্ছ প্রতিজ্ঞার কথা। আবার বিজেপির অন্দরে প্রার্থী তালিকা নিয়ে চলছে চাপানুতোর। তবে তারই মধ্যে রাজ্যে তাদের প্রতিপত্তি বাড়াতে মরিয়া বিজেপি। তাই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, এমনকি যোগী আদিত্যনাথের মতো হেভি ওয়েট নেতারা। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী 31 মার্চের মধ্যে রাজ্যে আসছে 300 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবারে নির্বাচনে পশ্চিমবঙ্গে সব মিলিয়ে মোট 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আসবে। সীমান্তবর্তী এলাকাগুলিতে ভোটের আগেই সাজানো হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তায়। বহিরাগত অনুপ্রবেশ ও অবৈধ কারবার রুখতে 24 ঘন্টা নাকা চেকিং শুরু করেছে পুলিশ প্রশাসন। এবারে নির্বাচনে নিরাপত্তা নিয়ে কোনো রকম ফাঁক রাখতে চাইছেন না কমিশন। তাই ভোট গ্রহণের 5 দিন আগে থেকেই রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন জারি করতে চাইছে তারা। এই প্রথমবার ভোটারদের সুযোগ সুবিধা দেখার কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বুথের বিএলও এবং আধা সেনাকে। ভোটের আগে সমাজ মাধ্যমে ভুয়ো প্রচার রুখতে নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, অনুমোদন ছাড়া সমাজ মাধ্যম বা ইন্টারনেটের কোনো বিজ্ঞাপন দিলে তা নিয়মভঙ্গ হিসেবে ধরা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হবে। তবে এই সবকিছুর সঙ্গে পশ্চিমবঙ্গে চলছে এসআইআর। ইতিমধ্যেই এসআইআর এর ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে, যদিও কমিশন জানিয়েছে একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ্যে আসবে। আগামী সোমবার বিকেল বেলায় বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। তারপর প্রতি শুক্রবার বেরোবে নতুন নতুন সাপ্লিমেন্টারি তালিকা। এখনো 10 লক্ষের মতো নাম বাদ রয়েছে। সেই সংশয় নিয়েই ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে জেলায় জেলায়। এবারের ভোট প্রচারে প্রত্যেককে তাদের কৌশল দিয়ে চাপে রাখার চেষ্টা করছে, যদিও ইতিমধ্যেই নানান অপ্রীতিকর ঘটনার কথা সামনে আসছে। তাই আগামী কয়েক সপ্তাহ ধরে আমাদের চোখ থাকবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রতিটি আপডেটের দিকে। দেওয়াল লিখন, ফ্লেক্স, পতাকা, জমছে ভোটের বাজার। রাত দিন কাজ, ফোন, ব্যস্ততা, সাতটা রাজা সাজার। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। রাজ্যে ভোটের আবহে কৃতি বাঙালি পর্বে আজ শুনব এমন এক মহীয়সী বাঙালি নারীর কথা, যিনি দেশের নির্বাচনী লড়াইয়ে প্রথম মহিলা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন। কমলা দেবী চট্টোপাধ্যায় সত্যাগ্রহ আন্দোলনের স্বাধীনতা সংগ্রাম থেকে গৃহস্থ সংসারে অবহেলিত নিপীড়িত নারীদের সুরক্ষা ও স্বনির্ভর করার ঐকান্তিক প্রচেষ্টা। এইসব কৃতিত্বের মাধ্যমেই কমলা দেবী তার অনন্য নারী সত্তার পরিচয় তুলে ধরেছিলেন দেশ ও সমাজের কাছে।
সালটা 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রারম্ভিক পর্যায়। গোটা পৃথিবী তখন আগ্রাসী সাম্রাজ্যবাদী ও ফ্যাসিস্ট শক্তির উত্থানে বিধ্বস্ত হয়ে পড়েছে। বিভিন্ন দেশে গড়ে উঠছে আন্দোলন ও প্রতিবাদ। এই অবস্থায় নারী অধিকার আন্দোলন এই বিষয়ে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজিত হয় ডেনমার্কে। ভারত থেকে প্রতিনিধি হিসাবে গেলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। সেখান থেকে তিনি ইউরোপের আরও কয়েকটি দেশ সহ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাতে গিয়ে ভারতে ফিরলেন প্রায় 2 বছর বাদে। এই সময় ভারতে ব্রিটিশ বিরোধী রাজনৈতিক আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে। শুরু হয়েছে ভারত ছাড়ো আন্দোলন, যাতে যোগ দিয়েছেন লক্ষ লক্ষ সাধারণ ভারতবাসী। কমলা তার 2 বছরের বিদেশ যাত্রায় ভারতের স্বাধীনতার জন্য এই জাতীয়তাবাদী আন্দোলনের প্রতি সমর্থন সংগ্রহ করেছিলেন। মার্কিন দেশের লস অ্যাঞ্জেলেস টাইমসে তাকে নিয়ে হেডলাইন করা হয়, ওম্যান টেলস ইন্ডিয়াস হোপস। কমলা দেবী চট্টোপাধ্যায় আক্ষরিক অর্থেই ভারতে নারীবাদী জাগরণের অন্যতম উজ্জ্বল আশা দেখিয়েছিলেন। 1903 সালে 3রা এপ্রিল জন্মগ্রহণ করেন কমলা দেবী। জন্মসূত্রে তিনি ছিলেন মাদ্রাজের এক ব্রাহ্মণ পরিবারের মেয়ে। বালিকা অবস্থাতেই বিয়ে হয় তার। আবার 1917 সালে 16 বছর বয়সেই বিধবা হয়ে পড়েছিলেন। এখানেই তার জীবন আঁধারে মিলিয়ে যেতে পারত, কিন্তু সমাজের এই কুৎসিত নিয়মের বাইরে কমলা নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছিলেন তার নিজস্ব সাহস ও মেধার দীপ্তিতে। সেই সঙ্গে তার বাবা মা ও তাদের পরিবারের সংস্পর্শে থাকা গোবিন্দ রানাডে, গোপালকৃষ্ণ গোখলে, অ্যানি বেসান্ত প্রমুখ বিশিষ্ট মানুষের প্রভাবে সকল প্রকার সংস্কারের বাধা কাটিয়ে জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হলেন তিনি। চেন্নাইয়ের কুইন মেরি কলেজ থেকে অধ্যয়ন শুরু করেন কমলা দেবী। সেখানে তার সাথে আলাপ হয় সুহাসিনী চট্টোপাধ্যায়ের সাথে। সহপাঠী সুহাসিনীর ভাই ছিলেন প্রতিভাবান সাহিত্যিক ও নাট্য ব্যক্তিত্ব হারীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাকে আমরা সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাহিন ছবিতে বরফির চরিত্রে অভিনয় করতে দেখেছি। 1919 সালে কমলা দেবী হারীন্দ্রনাথের সাথে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর স্বামীর সাথে লন্ডনে চলে যান কমলা দেবী। সেখানে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে ডিপ্লোমা অর্জন করেছিলেন। সেখান থেকেই তিনি মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের ব্যাপারে জানতে পারেন এবং 1923 সালে দেশে ফিরে গান্ধী সেবা সংগঠনে যোগদান করে সমাজ কল্যাণমূলক কাজে ব্রতী হয়েছিলেন। 1926 সালে ভারতের আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রথম মহিলা নেত্রী হিসাবে নির্বাচিত হয়েছিলেন কমলা দেবী চট্টোপাধ্যায়। ওই বছরেই লোকসভা নির্বাচনে মাদ্রাজ প্রাদেশিক কেন্দ্র থেকে নির্দলীয়ভাবে দেশের প্রথম মহিলা নির্বাচন পদপ্রার্থী হিসাবে দাঁড়িয়েছিলেন তিনি। সেই সময় তিনি বলেন, আমি কোনো দল বা গোষ্ঠীর নই, আমি মেয়েদের প্রতিনিধি। 1927 সালে কমলা দেবী চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্সের সচিব হিসাবে মনোনীত হন। পাশাপাশি তিনি স্বদেশী ভাবধারার সাথে যুক্ত থেকে ভারতীয় সংস্কৃতি চর্চায় বিশেষ মনোনিবেশ করেছিলেন। গান্ধীর আন্দোলনে যোগ দিয়ে চরকা কাটা, তাঁত বোনা প্রভৃতি ঐতিহ্যবাহী বস্ত্রশিল্প শিখেছিলেন। স্বাধীনতার পর তাঁর উদ্যোগে তৈরি হয় অল ইন্ডিয়া হ্যান্ডস্ক্র্যাপ বোর্ড, যা বস্ত্রবয়ন শিল্পের কারিগরদের সমবায় সংগঠন। লবণ সত্যাগ্রহ আন্দোলনের সময় জেলবন্দী হয়েছিলেন কমলা দেবী। এই সময় তার স্বামী হারীন্দ্রনাথের উদ্দেশ্যে তিনি বিবাহ বিচ্ছেদের একটি মামলা করেছিলেন। ঘটনাচক্রে কমলা দেবী ভারতের প্রথম ডিভোর্সি মহিলার তকমা পেয়েছেন। ব্যক্তিগত জীবনে এরকম নানা ওঠাপড়ার সম্মুখীন হয়েও কমলা দেবী নিজের আদর্শে অচল ও দৃঢ় ছিলেন। কারাবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসন তার কাছ থেকে মুচলেকা নিতে চেয়েছিল, কিন্তু আত্মবিশ্বাসী কমলা রাজি হননি। দেশের প্রতি কর্তব্যবোধ থেকেই তার এই আন্দোলনের রাস্তা বেছে নেওয়া। দেশিকোত্তম, পদ্মবিভূষণ, ম্যাগসেসে প্রভৃতি পুরস্কার ও সম্মানের পাশাপাশি কমলা দেবীর জীবনী দ্য আর্ট অফ ফ্রিডম বইটিতে তার দেশব্রতী নারীসত্তা ও উদারনৈতিক ভাবনার কৃতিত্ব নথিবদ্ধ হয়ে আছে। শুরু করছি আজকের সংবাদ সংকেত। না ফেরার দেশে চলে গেলেন 84 বছর বয়সে
ফুসফুস ক্যান্সারের কাছে হার মেনে জাপানের ফাদার অফ ন্যাশনাল অ্যানিমেশন পরিচালক সুতোমু সিবায়ামা। সিবায়ামা 2 দশকেরও বেশি সময় ধরে জাপানি অ্যানিমেশন কার্টুন শো ডোরেমন পরিচালনা করেছেন, যা ভারতেও খুবই জনপ্রিয়। আজিয়াটো অ্যানিমেশন বক্স 17 মার্চ 2026-এ তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করলেও স্টুডিওর তথ্য অনুযায়ী তাঁর মৃত্যু হয় 6 মার্চ। নেচার পত্রিকার সাম্প্রতিক খবর অনুযায়ী মেরু অঞ্চলের বোহেড তিমি, যাদের আয়ু 268 বছরেরও বেশি, তাদের শরীরের মধ্যেই নাকি লুকিয়ে আছে মানুষের অমরত্বের রহস্য। বিজ্ঞানী ভেরা গর্বুনভা ও আন্দ্রে সেলুনায়ভ পরীক্ষা করে এই সিদ্ধান্তে এসেছেন যে তিমিদের শরীরের কিছু সংখ্যক কোষের মধ্যে এমন কিছু প্রোটিন আছে যারা কোষের জন্ম মৃত্যু নিয়ন্ত্রণ করে। তাই মানুষের ক্রোমোজোম জিনের বিন্যাসের বদল যদি এই প্রোটিন দিয়ে সম্ভব করা যায়, তবে অসাধ্য সাধন হতে পারে। আসামের মানস জাতীয় উদ্যানে মেলাস্টোমাটেসি গোত্রের এক নতুন ফুল গাছের সন্ধান পেলেন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক দল গবেষক। তারা উদ্যানে তৃণভূমিতে পাওয়া গাছটির নামকরণ করেছেন উজবেকিয়া জুবিন গার্গিয়ানা। অসমীয়া সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণে যাঁর অবদান অনস্বীকার্য, সেই কিংবদন্তি অসমীয়া গায়ক জুবিন গর্গকে সম্মান জানাতে এই নামকরণ। ঘাসফুল হোক, পদ্ম ফুটুক, কাস্তে শোনা গান, হাতের তুলে স্বপ্ন আঁকুক, সবার গোলায় ধান। এবার থেকে আর একদিন নয়, আমরা আসবো সপ্তাহে 3 দিন ভোটের নানান খবরাখবর নিয়ে। জানতে হলে চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজের পর্দায়।